আছো ও গো স্বামী একবার এসে দেখো তুমি স্বামী গো অনাহারে বুঝি যাবে। স্বামী আমার সেই সকালবেলা বাজারে গিয়েছে খড়ি বিক্রি করতে, এখন পর্যন্ত সে কি বাজারে খড়ি বিক্রি করতে পারেনি ঠাকুর। আমি জানি না ঠাকুর, ক্ষুধায় কাতর স্বামী আমার কেমন করে খড়ি বাজারে বিক্রি করছে। আছে আমরা 3 দিন ধরে অনাহারে, জানি না ক্ষুধায় কাতর স্বামী আমার কেমন করে খড়ের বোঝা মাথায় নিয়ে বাজারে বিক্রি করেছে। ভগবান, আমি যে তার কিছু জানি না। ও কি ভগবান হে, তোর দুঃখ লিখছে আমার কপালে। দিন ধরে অনাহারে জলবার নালু ভগবান হে, দুঃখ লিখছো আমার কপালে। আমাদের সংসার মাঝে কত কষ্ট দুঃখ দিলে ভগবান হে, দুঃখ লিখছো আমার কপালে। কোথায় আছো ও গো স্বামী একবার এসে দেখো তুমি স্বামী গো অনাহারে বুঝি যাবে রে জীবন। প্রিয়ে কে স্বামী
আমরা কিন্তু হ্যাঁ স্বামী, আমি জানি ক্ষুধায় তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না প্রিয়ে? না প্রাণনাথ, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? তাই তো আপনার এই চরণের আশীর্বাদে আমার যে কোনো কষ্টই হয়নি স্বামী। না প্রিয়ে, আমি জানি ক্ষুধায় তোমার খুব কষ্ট হচ্ছে, আমি কি করব স্বামী, আমি তো তোমার দুঃখ মোচনের জন্য আমিও তো কম কষ্ট করছি না প্রিয়ে। এই নাও প্রিয়ে, এখানে কিছু চাউল আছে, তুমি শীঘ্রই রান্না করে আমাকে খেতে দাও। ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারছি না। স্বামী, আমি যে ক্ষুধার জ্বালা আমি যে আর সহ্য করতে স্বামী। পারছি না। আপনি এত ব্যাকুল হবেন না স্বামী, আপনার চরণ সেবা করতে পারলে তাতেই যে আমার সুখ, আমার যে পরম শান্তি। তোমার চরণ পুজব স্বামী। আমি দাসী তোমার চির দাসী। তোমার চরণ বীরে স্বামী, কিছু নাহি ভাবি স্বামী গো, আমি দাসী তোমার চির দাসী। স্বামী, আপনি এখন চান করে আসুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। প্রিয়ে, জানো প্রিয়ে, আমি কোন পূর্ণের ফলে তোমাকে স্ত্রী রূপে পেয়েছিলাম। আমি তোমাকে পেয়ে আমার নিজেকে আমি ধন্য মনে করছি প্রিয়ে।
চলো প্রিয়ে। তুমি তুমি এখানে দেরি করো না, ক্ষুধার জ্বালা যেমন সহ্য হচ্ছে না প্রিয়ে। তুমি তুমি শীঘ্রই রান্না করো গিয়ে। ঠিক আছে স্বামী, তবে তাই চলো। তোমার রান্না আমি আজ পেট ভরে খাবো প্রিয়ে। ঠিক আছে স্বামী, তবে তাই আমরা চলো। পেট ভরেই খাবো। তুমি কি সারাটি জীবন আমার পাশে থাকবে? এই কি কথা স্বামী, আমি এই জন্ম কেন, আমি শত জন্মেও তোমার এই ভাঙা ঘরে প্রদীপ হয়ে থাকব, প্রদীপ হয়ে থাকব স্বামী। তোমার ভাঙা ঘর তুমি আমি বাঁধব এখন মনের মতো করে গো, মনের মতো করে প্রদীপ হয়ে থাকব স্বামী।
মনের মতো করে গো, মনের মতো করে যদি ভয়ে থাকবো স্বামী, অনেক রাত হয়েছে, চলো আমরা এখন ঘুমাতে যাব। তুমি দরজাটা লাগিয়ে দিয়ে আসো। ঠিক আছে। শুয়ে পড়ো। আহা তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। রাতের আঁধারে দোসর হয়ে তাই সে আমারে জানে, যার বুঝি তা জানে। চাঁদ বুঝি তা জানে, তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা
চাঁদ বুঝি জানে, চাঁদ বুঝি জানে, রাতের আকাশে গোসল হলে তাই সে আমারে জানে, চাঁদ বুঝি জানে। দেখতে দেখতেই সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, কিন্তু প্রাসাদে পৌঁছানোর পথ যে অনেক বাকি। এখন কি করা যায় নরোত্তম? আমিও তো তাই ভাবছি মহারাজ। ও ক্ষুধার জ্বালায় আমি যা চলতে পারছি না। আরে আমি আবার ব্রাহ্মণ জাতি কিনা, তাই এই পেটটা মাত্রই সার। বাজে কথা বাদ দিন পণ্ডিত মশাই, এ দেখছি সত্যবানের পূর্ণ কুটির। আজকের রাতটুকু সত্যবানের বাড়িতে কাটিয়ে গেলে হয় না মহারাজ? আর তাছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না। অত রাত্রি যাপনের এছাড়া অন্য কোনো উপায় নেই। তার বলতে হবে না মহারাজ, শুভস্য শীঘ্রম। আমি না হয় ওই সত্যবানকে ডেকে দিচ্ছি। সত্যবান, ও সত্যবান, আরে বাড়ি আসো নাকি রে বাবা? এই এই শুনছো? এই জন্মের ঘুমাইছে বাড়ি রে, কোন বাচ্চাই নাম গো বাবু? আরে ওঠো বলছি। আরে দেখো না কে যেন আমাদেরকে ডাকছে। আরে মহারাজ, আপনি আপনি আমাদের বাড়িতে? আমি তো তাহলে স্বপ্ন দেখছি না তো? প্রণাম মহারাজ, প্রণাম। পায়ের ধুলি নি জীবনে কইরা খাইতে হবে না। আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। এবার বলুন মহারাজ, কি অভিপ্রায়ে এই গরিবের দুয়ারে এসে দাঁড়িয়েছেন? আমি গিয়েছিলাম শান্তিপুর অধিপতি অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে। তা প্রাসাদে ফিরতে এখানে সন্ধ্যা ঘনিয়ে এলো, তাই আজকে রাত্রিটুকু তোমার বাড়িতে কাটিয়ে যেতে চাই। এতে তুমি রাজি আছো সত্যবান? মহারাজ, এই যে এরাও সৌভাগ্য। আসো বাবা, একটু ধুলি নাও, ব্রাহ্মণের ধুলি নাও, জীবনে উৎসব হয়ে যাবা। কিন্তু এই জরার জন্য কুটিরে কোথায় দেব আপনারা বসে
বসিবার স্থান। ও কি রাজন হে, কোথায় দিব আপনার বসিবার আসন? ঘর দরজা নাই গো মোরে, থাকি মোরা চূর্ণ কুঠিরে, রাজন হে, কোথায় দিব আপনার বসিবার সারা দিন যায় হরা হারে, পারব না ভোজন করাইতে, রাজন হে, কোথায় দিব না না সত্যবান, আমি দেখতেই পাচ্ছি তোমার একখানা জরাজীর্ণ ঘর। আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট ভোগ করতে হবে না, তার চেয়ে বরং এই বারান্দা একখানা সজ্জা পেতে দাও। হ্যাঁ, তা না হয় আমি এখানেই রাত কাটিয়ে দিব। ঠিক আছে মহারাজ। ঠিক আছে মহারাজ, আপনাকে সজ্জা পাতা দেবার মতো আজ আমার ঘরে কিছুই নেই, তাই তো আমার নিজের পরিধানের বস্ত্র ছিঁড়ে আমি আপনাকে সজ্জা পাতার ব্যবস্থা করে দেব। স্বামী, আপনি আমাকে অনুমতি দিন, আমার নিজের পরনের বস্ত্র ছিঁড়ে আমি মহারাজকে সজ্জা পাতার ব্যবস্থা করে দেব। ঠিক আছে সত্যবতী, হ্যাঁ তুমি তাই দাও। ঠিক আছে স্বামী। মহারাজ, আপনি বিশ্রাম করুন। ঠিক আছে সত্যবতী, তুমি সজ্জা পেতে দাও, আমি এখানে বিশ্রাম করছি। ঠিক আছে, এবার আপনি বিশ্রাম করুন। চলো স্বামী, আমরা গিয়ে বিশ্রাম করি। ঠিক আছে তাই চলো। যাও সেনাপতি, তুমি তোমার সৈন্যদের নিয়ে ওই বৃক্ষতলে বিশ্রাম করো গে। আর নরোত্তম, তুমি আমার এই পাশে পাশেই থেকো। ঠিক কথা কইছেন। তাই যাচ্ছি মহারাজ। হায় আল্লাহ, এবার তাড়াতাড়ি এই রাত্রিটা শেষ হলেই তো হয়। আর কি করেই বা হবে,
আরে পেটে যদি ক্ষুধা থাকে চোখে কি ঘুম আসে বাবা? আর থাকি একটু চেষ্টা করে দেখি একটু ঘুম আসান যায় কি না। মহারাজ শুয়ে পড়ুন, আমি আপনার পাশাপাশি শুয়ে পড়ব। ও ভগবান, এরা 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 দুর্গা দুর্গা রে বাবা। ভগবানের আদেশ, ওই সত্যবতীর গর্ভে পুত্র সন্তান হবে। সেই সন্তান কিভাবে দিনাতিপাত হবে সেসব আমি লিখতেইলাম। একই এদেশের মহারাজ রণধীর সিংহ এখানে শুয়ে আছে। আরে ব্যাপার কি? থাক, ওই কোনো রকম ভাবে ওই সত্যবানের গৃহে প্রবেশ করে নেই। ওই মহারাজ দেখতে পেলে আবার হয়তো আমার বিপদ হতে পারে। ওই সত্যবান, ওই সত্যবতী সুখ সজ্জা নিদ্রিত এই সময়ের মধ্যে আমার কাজ আমি শেষ করে নেই। ইস, আর কিছুতেই যে ঘুম আসছে না, আর রাতের শেষ হওয়ার অনেক বাকি। এখন কি যে করব আমি কিছুই ভেবে পাচ্ছি না। নরোত্তমকে ডাকবো? না না না, তাকে জ্বালাতন করে আর কোনো কাজ নেই, সে ঘুমো। আমি না হয় একটু জেগেই কোনো রকমে রাত্রিটুকু পার করে দিই। এই বালক খুবই ভাগ্যবান হবে। শিশুকালে অনেক কষ্ট পাবে, ওই সাগরের জলে ভেসে যাবে। সে মরবে না, সে বেঁচে থাকবে। 20 বৎসর বয়সে সে রাজা হবে। ওই অজয় রাজার কন্যার সাথে তার বিবাহ হবে। ওই রণবীর রাজাকে নিধন করে তার সিংহাসন দখল করে নেবে। আমার কাজ শেষ, এখন আমি আসি। ওই মহারাজ হয়তো দেখতে পেলে আমার হয়তো বিপদ হতে পারে। কে তুমি? মানে আমি বিধাতার আজ্ঞাবাহ ভৃত্য। ওই সত্যবানের গৃহে আমার একান্ত প্রয়োজন ছিল, তাই আমি এসেছিলাম। কিসের প্রয়োজন? ওই সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান হবে। সেই সন্তানের ভাগ্য লিখতে এসেছিলাম। কে লেখলে তার ভাগ্যে? সেসব কথা আপনাকে বলা যাবে না রাজন। না বললে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। এ তো বাড়ি বিপদ হলো দেখছি, এখন কি করি? ওই মহারাজকে না বললে আমি তো যেতেও পারছি না। শীঘ্র করে বলো, ওই বালকের ভাগ্যে তুমি কি লেখলে? তবে শুনুন মহারাজ, এই বালক 20 বছর বয়সে
আপনাকে নিধন করে আপনার সিংহাসন দখল করে নেবে। এর বেশি আর জানতে চাইবেন না মহারাজ। এবার আমি আসি। না না না, অসম্ভব। সামান্য সত্যবানের পুত্র আমাকে নিধন করবে, আমার এই সিংহাসন দখল করে নেবে। আমি কিছুতেই মেনে নেব না। আমি আর চরম প্রতিশোধ নেব। এই মুহূর্তে সত্যবতীকে আমি হত্যা করব। না না না, তা করা ঠিক হবে না, কারণ আমি যে তার আশ্রয়িতা। একই কে কে যেন চিৎকার করে বলছে, রণজি তুমি সাবধান হও। না না না, এই মুহূর্তে ওই সত্যবতীকে বন্দি করে ওই কারাগারে নিক্ষেপ করবো। তারপর তার বুকে পাথর চাপা দিয়ে তার সন্তানকে আমি মেরে ফেলবো। সেনাপতি নরোত্তম! কি হলো মহারাজ, আপনি অমন করছেন কেন?